আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথম থেকেই বলে আসছিলাম যে ২০২৪ সালের জুলাই মাসে সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পর থেকে আওয়ামী বিরোধী সব পক্ষ মিলে দলটির নেতাকর্মীদের উপর চড়া হয়েছে। ক্ষমতা দখল করেই রাস্তায় থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে। তারপরে সকলে একজোট হয়ে তাদের বিরুদ্ধেই হত্যা ও নাশকতার অসংখ্য মামলা দিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই স্বীকার করেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের দল শত শত হয়রানিমূলক মামলা দায়ের করেছিল, যা তারা এখন প্রত্যাহার করতে চায়। এর মধ্যেই এটি আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। সেই আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ঘটা নির্যাতন, নিপীড়ন এবং জুলুম নিয়ে কি হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে, সেটি আজকে বিশ্লেষণ করব আপনার। ২০২৪-এর পরে যা ঘটেছে তা তো ভয়াবহ। নতুন সরকার ক্ষমতায় এসে অপারেশন ডেভিল হান্ট নামে সারা দেশে অভিযানের নামে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালিয়েছে। গ্রেপ্তার হয়েছে লাখ লাখ মানুষ, আর মানবাধিকার সংস্থাগুলোর হিসেবে জেলে অন্তত ১০০ জন মারা গেছেন। জেলে এবং হেফাজতে নির্যাতনের এমন ঘটনার পরও সরকার নিশ্চুপ। যৌথ বাহিনীর হাতে আটক কুমিল্লার তৌহিদুল ইসলামের মৃত্যু সেই নৃশংসতার এক মর্মান্তিক উদাহরণ। সেনা সদস্যদের হাতে নির্যাতনে তার মৃত্যু দেশ জুড়ে তোলপাড় তুললেও তদন্ত আজও শেষ হয়নি। ক্ষমতা দখলের পরপরই দেখা যায় আওয়ামী বিরোধী সব পক্ষ, বিএনপি, জামায়াত, কিংস পার্টি, এনসিপি, কিছু বাম দল, তথাকথিত নাগরিক জোট একজোট হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নেমে পড়ে। রাস্তায় থাকা আওয়ামী লীগ কর্মীদের হত্যা করা হয়, গ্রামে গ্রামে তাদের বাড়ি ঘরে আগুন দেওয়া হয়। তারপর শুরু হয় মামলা হামলার মহড়া। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা, নাশকতা, চাঁদাবাজি, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বীকারও করছেন যে তার দল আওয়ামী লীগের বিরুদ্ধে অসংখ্য হয়রানিমূলক মামলা করেছে, যা এখন তারা তুলতে চান। কিন্তু আওয়ামী লীগের জন্য দুঃসময় থেমে থাকেনি। ক্ষমতা দখলের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যে অপারেশন ডেভিল হান্ট চালায় তা মূলত আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ভেঙে দিতে পরিকল্পিত অভিযান। সেই অভিযানে গ্রেপ্তার করা হয় লাখ লাখ নেতাকর্মী এবং সমর্থকদের। মানবাধিকার সংগঠনগুলোর হিসাব অনুযায়ী কারাগারে এবং রিমান্ডে অন্তত ১০০ জন মারা গেছেন। জেল, থানা এবং যৌথ বাহিনীর হেফাজতে নির্যাতন এখন প্রতিদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিবিসি বাংলার রিপোর্টগুলো সেই চিত্রকে উন্মোচন করেছে। কুমিল্লার যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যু তার মধ্যে সবচেয়ে আলোচিত। সেনা এবং সিভিল পোশাকধারী সদস্যরা গভীর রাতে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরদিন সকালে হাসপাতালে দেখা যায় তার শরীর জুড়ে আঘাতের চিহ্ন, পিঠ কালচে হয়ে আছে, পেটের দুই পাশে ফুটো, পাঁজরে রক্ত জমাট। এটি শুধুমাত্র তৌহিদুল ইসলাম নয়, যতগুলো হত্যার ঘটনা ঘটেছে সবার ক্ষেত্রে একই রকম ভাবে এরকম নির্যাতন করা হয়েছে। তার ভাইয়ের কান্না ভেজা কণ্ঠে পরিবারের বর্ণনা এখন সারা দেশে মানুষের কানে বাজার কথা। আর এটাই প্রথম নয়। যৌথ বাহিনীর হেফাজতে মৃত্যু, গণপিটুনি, গুম এবং অভিযানে নিহত, এসব শব্দ এখন বাংলাদেশের নতুন অভিধানের অংশ হয়ে দাঁড়িয়েছে। এটাকে আমি নাম দিয়েছি জুলুম অভিধান। যারা বলেছিল শেখ হাসিনার পতনের পর দেশের আইনের শাসন এবং মানবাধিকারের সুবাতাস বইবে, তারা এখন গভীরভাবে হতাশ, না হলে নিশ্চুপ, একদম কবরের নিস্তব্ধতা নেমে এসেছে তাদের কাছে, তাদের কণ্ঠে। ইউনূস সরকারের ৬ মাস পার হতে না হতেই দেখা গেছে যে বিচার বহির্ভূত হত্যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যে দেখা যায় ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত নিরাপত্তা হেফাজতে ২১টি মৃত্যু ঘটেছে, যার মধ্যে ১২টি ইউনূস সরকারের আমলে। যৌথ বাহিনীর অধীনে ৭ জন, পুলিশের কাস্টডিতে ৩ জন। এর পাশাপাশি মব জাস্টিস বা গণপিটুনির নামে নৃশংস হত্যার সংখ্যা ভয়াবহ হারে বেড়েছে। গত বছরের তুলনায় ২০২৪ সালের আগস্ট থেকে ডিসেম্বর এই ৪ মাসে গণপিটুনিতে মৃত্যু ৯৬ জন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে খুলনা, নড়াইল, চাঁপাইনবাবগঞ্জ, খাগড়াছড়ি সব জায়গায় একই গল্প। চোর বা ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা। পরে পুলিশের বক্তব্য জনতা নাকি উত্তেজিত হয়ে গেছে, সে কারণে এটা হয়েছে। আর প্রোপাগান্ডা সচিব তো বলেই দিয়েছেন এটা নাকি প্রেসার গ্রুপের কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হোসেন নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার আগে তাকে ভাত খেতে দেওয়া হয়েছিল। খাওয়া শেষে আবারও মারধর চলে যতক্ষণ না তার মৃত্যু হয়। একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়। চট্টগ্রামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নাচ গানের তালে পেটানো হয়। তার ভিডিও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ঘটনা শুধু আইনহীনতা নয়,
মানবিকতা অবক্ষয়েরও প্রতিচ্ছবি। মানবাধিকার কর্মী এলিনা খান বলেছেন, একজন মানুষও যদি হেফাজতে মারা যায় সেটাই আইনের ব্যর্থতা। জেলখানা বা পুলিশ কাস্টডি কখনো মৃত্যুর জায়গা হতে পারে না। তিনি সতর্ক করেছেন, সরকার যদি এখনই নিয়ন্ত্রণ না নেয় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আন্তর্জাতিক মহলে কি হচ্ছে এবার সেটা বলছি। এই মুহূর্তে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তার প্রতিক্রিয়া। জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে আগেই অভিযোগ গিয়েছিল। এবার জেনিভায় অনুষ্ঠিত আইপিইউ ২১৬তম অধিবেশনে তা আরো এক ধাপ এগিয়ে গিয়েছে। আইপিইউ বা আন্তঃসংসদীয় ইউনিয়ন বিশ্বের প্রভাবশালী সংসদীয় কূটনৈতিক সংস্থা, তাদের এই অধিবেশনে সর্বসম্মতিক্রমে গৃহীত 10 দফা সিদ্ধান্তে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের 6 জন নির্বাচিত সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ফজলে করিম চৌধুরী, হাবিবে মিল্লাত, আসাদুজ্জামান নূর, মোশাররফ হোসেন এবং মোহাম্মদ ফারুক খানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে উল্লেখ করা হয়েছে এই উদ্বেগে বা এই 10 দফায়। আইপিইউ জানিয়েছে, এসব মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম, অমানবিক আটক অবস্থা এবং ন্যায় বিচার লঙ্ঘন হয়েছে। সংস্থাটি উল্লেখ করেছে, আগস্ট 2024 থেকে প্রেরিত তাদের একাধিক চিঠির জবাব ইউনূস সরকার দেয়নি। ট্রাইব্যুনালের বিচার পর্যবেক্ষকদের ভিসা না দেওয়ায় স্বাধীন তদন্ত বাধাগ্রস্ত হয়েছে। তারা 4 জন আটক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, আসাদুজ্জামান নূর, মোশাররফ হোসেন ও ফারুক খানের জীবন ও স্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে এবং মানবিক কারণে জামিন বিবেচনার আহ্বান জানিয়েছে। এছাড়া আইপিইউ বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যারা কারাবন্দী নেতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবে এবং সরকারের সঙ্গে বৈঠক করবে। সংস্থাটি আহ্বান জানিয়েছে 2026 সালের নির্বাচনের আগে রাজনৈতিক সংলাপ এবং শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে। তাদের স্পষ্ট বক্তব্য, গণতন্ত্র মানে প্রতিহিংসা নয়, অংশগ্রহণ। এই 10 দফা সিদ্ধান্ত শুধু কোনো ঘোষণা নয়, এটি আন্তর্জাতিক অঙ্গন থেকে ইউনূস সরকারের উপর সরাসরি কূটনৈতিক চাপ। আন্তর্জাতিক গণমাধ্যম ইতিমধ্যে প্রশ্ন তুলছে, একজন নোবেল জয়ী মানবাধিকার এবং দারিদ্র্য বিমোচনের প্রতীক, যিনি সারা জীবন অহিংসা এবং ন্যায় বিচারের কথা বলেছেন, তার নেতৃত্বে কেন বাংলাদেশে এমন মানবাধিকার বিপর্যয় ঘটছে? ব্রিটেন থেকেও এখন বাংলাদেশের রাজনৈতিক অন্তর্ভুক্তির প্রশ্নে সরব হচ্ছে প্রভাবশালী নেতারা, সংসদ সদস্যরা। ব্রিটিশ হাউস অব কমন্সের হ্যারো ইস্ট আসনের এমপি বব ব্ল্যাকম্যান এক বিবৃতিতে স্পষ্টভাবে বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচনই অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক হতে পারে না। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, এমন একটি অবাধ, স্বচ্ছ এবং সকল রাজনৈতিক শক্তির অংশগ্রহণের নির্বাচন আয়োজনের, যেখানে বাংলাদেশের পুনর্নির্মাণে প্রত্যেক মত ও পথের মানুষ সমান সুযোগ পায়। ব্ল্যাকম্যান স্মরণ করিয়ে দিয়েছেন, ইউনূস সরকার আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, কিন্তু বাস্তবে গণতান্ত্রিক সংস্কার এবং সাংবিধানিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা প্রত্যাশিত মাত্রায় হচ্ছে না। তিনি বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, সেই মর্যাদার জায়গা থেকেই আমাদের প্রত্যাশাও বেশি। সকল রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মানুষ যাতে রাজনীতির ও সমাজের পুনর্গঠনের অংশ নিতে পারে তা নিশ্চিত করতে হবে। জুলাইয়ের আন্দোলনের পর যারা কঠিন পরিস্থিতির মুখোমুখি, বিশেষ করে সংখ্যালঘুরা, তাদের নিরাপত্তা, মর্যাদা এবং রাজনীতিতে ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তিনি। বব ব্ল্যাকম্যানের মতে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বলে দেয় এই জাতির আত্মপরিচয় সংগ্রামের ফসল। তাই প্রতিশোধ নয়, সমতা এবং ন্যায়ের ভিত্তিতে একটি নতুন সমাজ গড়ে তোলাই এখন সময়ের দাবি। এমন অবস্থায় দেশীয় এবং আন্তর্জাতিক উভয় মহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়তে বাধ্য বা পড়েছে। এক সময় তার নাম শুনলেই দারিদ্র্য বিরোধী সংগ্রাম, নারীর ক্ষমতায়ন, নোবেল শান্তি পুরস্কারের গৌরব মনে পড়ত। আজ সেই নামের সঙ্গে যুক্ত হচ্ছে মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, রাজনৈতিক প্রতিহিংসা এবং দমন নীতির সঙ্গে।
আইপিইউ, জাতিসংঘ, আইসিসি সব জায়গা থেকে এখন এই চাপ বাড়ছে ডক্টর ইউনূসের সরকারের উপর। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র, যারা শুরুতেই ইউনূস সরকারের প্রতি সহানুভূতিশীল ছিল, তারা এখন আর নীরব নয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে মানবাধিকার পরিস্থিতির অবনতিতে তারা উদ্বিগ্ন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে বাংলাদেশে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না না না, আমরা কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পাচ্ছি না। কিন্তু এমনি এমনি তো সরকার এই কথা বলার কথা নয়। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কি আসছে, এরকম প্রশ্ন না করতেই আপনি হঠাৎ করে বলে দেবেন যে আমাদের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসছে না, তার মানে কোথাও না কোথাও আলোচনা হয়েছে, তাই না? বাংলাদেশের ভেতরেও এই সরকার এখন আস্থা হারানোর ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে। যাদের মুক্তি, গণতন্ত্র আর মানবাধিকারের নামে আন্দোলন হয়েছিল, তারা আজ ভয় পাচ্ছে কোন রাতে কে কাকে তুলে নিয়ে যাবে, রাস্তায় নামলে প্রাণ যাবে কিনা। সেই আতঙ্কে সাধারণ মানুষ এখন জাস্ট চুপ হয়ে গেছে। এই বাস্তবতায় প্রশ্ন উঠছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি বুঝতে পারছেন তিনি আসলে কি পথ বেছে নিয়েছেন? একজন নোবেল জয়ী, যিনি সারা বিশ্বের দরিদ্র মানুষের আশার প্রতীক ছিলেন, আজ তার নামে জড়াচ্ছে নির্যাতন, হত্যা, দুর্নীতি, কোটি কোটি টাকা বিদেশে পাচার, প্রতিহিংসা আর আন্তর্জাতিক তদন্তের মধ্যে তার নাম আসছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে গিয়ে, শেখ হাসিনার বিপক্ষে কাজ করতে গিয়ে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এখন নিজেই আন্তর্জাতিকভাবে তার অর্জিত খ্যাতি হারাতে বসেছেন। জাতিসংঘ, আইসিসি এবং সর্বশেষ আইপিইউ যেভাবে ইউনূস মহাজনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনছে, তাতে তার ভবিষ্যৎ মানে ক্ষমতা তো তাকে একদিন না একদিন ছাড়তে হবে, তাই না? এবং বিদেশিদের সামনেও তাকে আসতে হবে। তখন তিনি বুঝবেন কি পেয়ে আসলে তিনি কি হারিয়েছেন। তিনি আসলে আর আন্তর্জাতিক অঙ্গনে মুখ দেখানোর অবস্থায় থাকবেন না, এটি নিশ্চিত। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় তো প্রিয় দর্শক আমরা জানতে পারলাম, যদিও এই রায় সম্পর্কে মানুষ আগে থেকেই যা ধারণা করেছিল তেমনটাই হয়েছে। এখন বিষয় হচ্ছে যে শেখ হাসিনার বিচারের রায়ে যে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো, তার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে অদূর ভবিষ্যতে, সুদূর নয়, অদূর ভবিষ্যতেই কী ধরনের প্রভাব পড়তে পারে। এবং একই সঙ্গে প্রশ্ন, এই রায় আসলেই কতটা বাস্তবায়ন করা সম্ভব হবে। একই সঙ্গে আমরা এও জানি, যেটুকু বুঝতে পারছি, সারা দেশের বিভিন্ন শ্রেণী, পেশা এবং রাজনৈতিক দলের নেতা কর্মীরা, সাধারণ মানুষেরা তাকিয়ে রয়েছেন ভারতের দিকে। শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের আন্তর্জাতিক বিশ্লেষকরাও ভারতের দিকে তাকিয়ে রয়েছে। ভারতের ভূমিকা পরবর্তীতে কি হতে পারে, আমি ভারত সম্পর্কে পরে আসছি। কি প্রভাব পড়তে পারে এই রায় পরবর্তী অদূর ভবিষ্যতে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বলছে যে এই রায় বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে গুরুতর প্রভাব ফেলবে এবং সেটি নিঃসন্দেহে নেতিবাচক হতে পারে, ধ্বংসাত্মক হতে পারে, সহিংসতাপূর্ণ হতে পারে এবং সেখান থেকে অন্যদিকেও টার্ন নিতে পারে, এমনটা ইঙ্গিত নানানভাবে পাওয়া যাচ্ছে। আল জাজিরার নিউজটির যে শিরোনাম, ভার্ডিক্ট মে ওপেন ডোর টু ন্যাশনাল রিকনসিলিয়েশন, এতে দক্ষিণ এশিয়া বিষয়ক স্বাধীন গবেষক আব্বাস ফয়েজের উদ্ধৃতি তুলে ধরা হয়েছে। তিনি বলছেন যে আগামী বছর নির্বাচন, এর আগে জনমতের চাহিদা বিবেচনায় নেওয়া হয়েছে, এমন একটি বার্তা দিতে চাইছে অন্তর্বর্তী সরকার। তারা দেখাতে চাচ্ছে তাদের তত্ত্বাবধানে স্বচ্ছ ও উন্নত বিচার প্রক্রিয়া সম্ভব। তবে এর পরিণতি কী হবে তা এখনই বলা কঠিন। এএফপি, আন্তর্জাতিক বার্তা সংস্থা, এএফপি যে রিপোর্টটি করেছে সেখানে কমেন্ট নেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। আমি এই প্রতিষ্ঠানটিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। এটি একটি স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান, অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের মতন তারা পার্শিয়ালি কোনো কিছু মন্তব্য করে না বা গবেষণায় তুলে আনে না। আমার কাছে এ যাবৎ যতগুলো আমি তাদের গবেষণা বাংলাদেশ সম্পর্কে পেয়েছি বা বিশ্বের অন্যান্য দেশের সংঘাতময় যুদ্ধ পরিস্থিতিতে যে দেশগুলো রয়েছে তাদের নিয়ে যে বিশ্লেষণ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের, তা খুবই যৌক্তিক মনে হয় আমার কাছে। যাই হোক, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক টমাস কিনের বক্তব্য তুলে ধরেছে এএফপি। তার মন্তব্য হচ্ছে
এই রায়ের ফলে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। হাসিনার বিচার প্রক্রিয়ার বিষয় নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন, এর মধ্যে যে নানান বিষয় ত্রুটি রয়েছে সেটি তিনি তুলে ধরেছেন, এবং এখানে বলা হচ্ছে যে এই রায় বাংলাদেশের রাজনৈতিক সংকটকে গভীর করতে পারে। বিবিসি বলছে যে শেখ হাসিনার বিচারের যে রায় তা জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হচ্ছে, যা তার শাসন আমলে বছরের পর বছর ধরে দমন পীড়নের বিরুদ্ধে ক্রোধের মূলে থাকা প্রতিবাদকে সমর্থন করে। বিবিসির আরেকটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন, যেটি ভারত সম্পর্কে মন্তব্য করা হয়েছে যেখানে, সেটা আমি তুলে ধরবো আপনাদের সামনে। তার আগে আন্তর্জাতিক আরও একটি প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান, ব্রিটেনের যে গণমাধ্যম, সেটি বলছে হাসিনার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্যবহার মানবাধিকার গোষ্ঠীগুলোর দ্বারা কিছু সমালোচনার সম্মুখীন হয়েছিল। এই আদালতটি হাসিনা নিজেই প্রতিষ্ঠা করেছিলেন এবং তার বিরোধীরা অভিযোগ করেছেন যে তিনি ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা পরিচালনার জন্য এটি ব্যবহার করছিলেন। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে যে কিছু পরিবর্তন সত্ত্বেও এটি এখনও মৃত্যুদণ্ড প্রদানের অধিকার বজায় রেখে ন্যায্য বিচারের মান এবং সুরক্ষার অভাব রয়েছে। আমরা অবশ্যই জানি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসনামলে, এবং পরবর্তীতে এই ধরনের মন্তব্য তো উঠেছে যে শুধুমাত্র প্রতিশোধ পরায়ণ হয়ে তার বিচারটি এই আদালতে করা হয়েছে, এবং যেই আদালতে জামাতে ইসলামের নেতাদের এবং পাশাপাশি আরও কয়েকজন যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন হয়েছে, এবং জামাতে যে মামলাগুলোর আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, সেই তাজুল ইসলামই এখন সেই ট্রাইব্যুনালেরই রাষ্ট্রপক্ষের আইনজীবী। জামাতের আসামিদের যে আইনজীবী, তার যে পরামর্শক ছিলেন টবি ক্যাডম্যান, ব্রিটিশ আইনজীবী, তিনি আবার এখন রাষ্ট্রপক্ষের হয়ে পরামর্শদাতা হয়েছেন, অর্থাৎ চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরামর্শক। তো সেই জায়গা থেকে অনেকেই প্রশ্ন তুলেছেন যেটি শুধুমাত্র প্রতিশোধের জায়গা থেকে শেখ হাসিনা বিচার এই ট্রাইব্যুনালে হচ্ছে কিনা, এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা এরই মধ্যে সেই বিষয়টি তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে ৭১-এর প্রতিশোধ নিতে ৭১ বিরোধীরা এই আদালতে শেখ হাসিনা বিচার সম্পন্ন করেছেন। যাই হোক, আন্তর্জাতিক আরও একটি বার্তা সংস্থা রয়টার্স কি বলছে? রয়টার্স বলছে যে হাসিনার রায়ের প্রভাবে বাংলাদেশ জুড়ে নতুন অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে। রায়ের আগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় গত ১৬ নভেম্বর একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেটি নিয়ে আমি সকালেই একটি কন্টেন্ট তৈরি করেছি, আমি আপনাদেরকে জানিয়েছি, এবং নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের যে নিষিদ্ধ যেই বিষয়টি, আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি, সেটি যদি তুলে না হয় তাহলে নির্বাচন প্রতিহতের ডাক দিয়েছেন তিনি, এবং তা সহিংসতাপূর্ণ হয়ে উঠতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন, এবং সেই থেকে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে নাকি কোন অবস্থা যাচ্ছে তার একটি ছোট্ট বিশ্লেষণ আমি তুলে ধরেছিলাম। যাই হোক, জয় তার যে বিশেষ সাক্ষাৎকারটি দিয়েছেন রয়টার্সকে, সেটিও রয়টার্সে আবার এই লেখার সঙ্গে তুলে আনা হয়েছে। বলা হচ্ছে ভারত প্রতিক্রিয়া জানিয়েছে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার পর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত যে বিবৃতিটি আমরা দেখতে পেয়েছি, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত রয়েছে। এতে আরও বলা হয়েছে যে নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ সুরক্ষায় ভারত অঙ্গীকারবদ্ধ। একটা শব্দ খেয়াল রাখার মতন, অন্তর্ভুক্তি, অর্থাৎ সবার অংশগ্রহণে একটি স্থিতিশীল বাংলাদেশ তারা দেখতে চায়। যা বোঝার আমাদের বোঝা হয়ে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে যে ভারতের যে অসংখ্য গণমাধ্যম, সেটি এনডিটিভি হোক, আনন্দবাজার হোক, দ্য হিন্দু হোক, ফিনান্সিয়াল টাইমস হোক, যত গুরুত্বপূর্ণ গণমাধ্যম রয়েছে
তাতে একাধিক স্টোরি করা হয়েছে এই রায় নিয়ে, এবং সেখানে ভারত সরকারের মনোভাবও সেখানে প্রচ্ছন্ন হয়ে উঠেছে এবং সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে। একটু আগে যা বলছিলাম, শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা যে মন্তব্য করেছেন এই রায় একেবারে সাজানো, সেটিও গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। তো এর আগে বিবিসির আরেকটি প্রতিবেদন সম্পর্কে বলছিলাম, যেখানে নানানভাবে বিশ্লেষণ করা হয়েছে রায়ে ভারতের ভূমিকা কী হতে পারে রায়ের পরে। এই লেখাটির শিরোনাম হচ্ছে হোয়াই দিস ভার্ডিক্ট পুটস ইন্ডিয়া ইন আ ট্রিকি সিচুয়েশন। এটি লিখেছেন বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স বিষয়ক প্রতিবেদক আনবারাসান অ্যাথিরাজান। সেখানে তিনি বলছেন যে শেখ হাসিনার দোষী সাব্যস্ত হওয়াটা ভারতের জন্য জটিল পরিস্থিতি তৈরি করেছে। কেমন জটিল পরিস্থিতি? তিনি বলছেন যে প্রত্যর্পণ অনুরোধ নাকচ করলে তার ঢাকার কাছে বিরূপ কূটনৈতিক সংকেত হিসেবে বিবেচনা করা হতে পারে, যা দুই দেশের সম্পর্ককে আরও চাপের মুখে ফেলবে। অর্থাৎ যে প্রত্যর্পণ চুক্তি মানে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেখানে কিন্তু একটি ক্লজ রয়েছে, যদি সংশ্লিষ্ট রাষ্ট্র মনে করে যে তার দেশে আশ্রিত অন্য রাষ্ট্রের বন্দি, তাকে যে সাজা দেওয়া হয়েছে সেটি কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত, তাহলে ওই রাষ্ট্র অন্য দেশের বন্দিকে তার নিজ দেশে নাও ফিরিয়ে দিতে পারেন, সেই সুযোগ রয়েছে। অর্থাৎ মেসেজ খুব ক্লিয়ার, এখানে ভারত কী করবে, শেখ হাসিনাকে ফেরত দিবে না এবং শেখ হাসিনাও আসবেন না। খুব স্বাভাবিক সহজ কথা। আনবারাসান অ্যাথিরাজন বলছেন যে আবার অনুরোধ মেনে ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দিতে চায়, সেক্ষেত্রে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র অর্থাৎ আওয়ামী লীগকে উপেক্ষা করা হবে। ফলে ভারতকে এখন খুবই সংবেদনশীল এবং ভারসাম্যপূর্ণ পথে হাঁটতে হবে। ভারতের জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়ান স্টাডিজের বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত তিনি আল জাজিরাকে বলছেন, কোনো অবস্থাতেই ভারত তাকে হস্তান্তর করবে না, অর্থাৎ শেখ হাসিনাকে হস্তান্তর করবে না। গত 1.5 বছরে আমরা দেখেছি যে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থানে গিয়ে পৌঁছেছে এবং অনেক সময় তা ভঙ্গুর হয়ে পড়েছে। বাস্তবতা যা এতক্ষণ আপনাদের সামনে বিভিন্ন পর্যায়ের বিশ্লেষকের মন্তব্য তুলে ধরলাম, সেটি পরিস্থিতি জটিল হতে শুরু করবে খুব শীঘ্রই, খুব স্বাভাবিক। এবং এই বিচারের রায় আমার ধারণা আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামতের ভিত্তিতেই বলতে পারি, এই রায় কখনো হয়তো কার্যকর হবে না। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।